তো গ্যাস আপনি চিন্তা করেন, রাত তখন 2টা বাজে, নির্জন এক জায়গায়, শুনশান এক রাস্তায় আপনি বাসায় যাওয়ার জন্য বাসের অপেক্ষা করতেছেন, এবং আপনার বাসায় যাতায়াতের জন্য একমাত্র ওই একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে বাস দিয়ে যাতায়াত করতে হবে। এবং আপনি যেই বাসের জন্য অপেক্ষা করতেছেন সেটা সেই রাতের শেষ বাস, এবং এরপর আর কোনো বাস আসবে না, কোনো যাতায়াতের কোনো অপশন নেই, সেই জন্য আপনাকে অবশ্যই সেই বাসে উঠতে হবে বাসায় যাওয়ার জন্য। কিন্তু আজকে আমি এমন বাসের কথা বলতেছি যে বাসে উঠলে সেই বাস আপনাকে বাসায় নিয়ে যাবে না, এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি কখনো ফিরে আসতে পারবেন। এবং সেই বাসে ওঠা মানে মৃত্যুকে স্বাগতম করা, মৃত্যুকে কোলাকুলি করা। হ্যাঁ গাইস, বিষয়টা অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে। তো আজকে আমি এমন একটা ঘটনা আপনাদেরকে বলবো যেটা অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি রহস্যজনক, এবং এতটাই রহস্যজনক যে এই রহস্যের আজ পর্যন্ত কেউ রহস্যটা উন্মোচন করতে পারে না। তো গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে যদিও আপনারা রহস্য উন্মোচন নাও করতে পারেন, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো ভিডিওটা না টেনে না স্কিপ করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমি চায়নার একটা বাস নিয়ে কথা বলতেছি, যেটা হচ্ছে গিয়া 375 বাস। একটা রুটের নাম, বাসটার নাম্বার হচ্ছে গিয়া 375, 375 নম্বর বাস। তো সেটা কিন্তু অন্য সব ন্যাচারাল বাসের মতো যাত্রী আনানোর কাজেই ব্যবহৃত হয়, স্পেশাল কিছুই না। শুধু বাসটা হচ্ছে গিয়া গভীর রাতে চলাফেরা করে, যারা গভীর রাত পর্যন্ত কাজবাজ করে তাদেরকে আনা নেওয়ার জন্য সেই বাসটা যাতায়াত করে। তো ঠিক সেই দিন রাতেও 14ই নভেম্বর 1995 সাল, সেদিনকে রাতেও ইয়াংমিং থেকে ফ্রেগরেন্ট হিলস যাতায়াতের জন্য বাসটি ইয়াংমিং থেকে ছেড়ে আসে। এবং সেটার ইয়াংমিং থেকে ফ্রেগরেন্ট হিলসের কিন্তু ডিস্টেন্স বেশি না, 16 কিলোমিটার। তো বাসটা যখনই গন্তব্য শুরু করে তার একটু দূরে এসে, হ্যাঁ আরেকটা কথা বলে নিই গাইস, বাসে কিন্তু যখন সেই বাসটা ছাড়ে, ইয়াংমিং থেকে বাসটা যখন ছাড়ে, তখন কিন্তু বাসে প্যাসেঞ্জার কেউই ছিল না, শুধুমাত্র বাসের কন্ডাক্টর এবং বাস ড্রাইভার ছিল। তো বাসটা যখনই একটু চইলা আসে তখনই সে 4 জন যাত্রী দেখতে পায়। একটা হচ্ছে গিয়া স্বামী স্ত্রী হবে, একটা কাপল ছিল, এবং আরেকজন ছিল বৃদ্ধ মহিলা, এবং আরেকজন ছিল 22 বছর বয়সী যুবক। তো তারা ঠিক বাসে উঠে পড়ে এবং ফ্রেগরেন্ট হিলসে যাওয়ার জন্য তারা বাসে ওঠে। তো যে কাপলটা ছিল তারা হচ্ছে গিয়া ড্রাইভারের যে পিছের সিটটা ছিল সেই সিটে তারা বসে, এবং অন্য যে 22 বছরের যুবকটা ছিল এবং যে বৃদ্ধ মহিলা ছিল তারা দুজনের সামনের অন্য পাশের সিটে বসে পড়ে। তো বাসটা যাতায়াত শুরু করে, এবং বাসটা যাতায়াত শুরু করতে করতে যখন গভীর রাত ছিল, শীতের রাত, তো তখন হচ্ছে গিয়ে অনেক বেশি কুয়াশা ছিল, বাসের সব সামনে লাইট জ্বলতেছিল, তারপর সামনে ঠিকভাবে দেখা যেতেছিল। তো তখন হঠাৎ করে বাস ড্রাইভার প্যাসেঞ্জার থেকে একটা অ্যাডভাইস চাই। ওইখানে 2টা রুট ছিল, ফ্রেগরেন্ট হিলে যাওয়ার জন্য 2টা রুট ছিল। তো একটা রুট ছিল যেটাতে তারা যাতায়াত করতেছিল, যারা যাইতেছিল, তো সেটা হচ্ছে একটু আঁকা বাঁকা এবং একটু রিস্কি রাস্তা ছিল, যার কারণে ক্লিয়ার ভাবে দেখা যেতেছিল না। সেই জন্য ড্রাইভার বললো যে আসলে আমি কি এই রুটটা দিয়ে যাবো নাকি আরেকটা রুট আছে, আরেকটা ওয়ে আছে, সেটা দিয়ে যাবো। তো সেখানে যে 22 বছর বয়সী যুবকটা ছিল সে বলল যে না, আপনি অন্য রাস্তায় যাইতে পারেন। বৃদ্ধা মহিলাও তার সাথে সম্মতি জানালো, কিন্তু যে কাপল 2জন ছিল, যে কাপলটা ছিল, তারা বলতেছে না না, এই রুট থেকেই যান, কারণ আমাদের একটু সামনে গেলে 2-1 মিনিট পরেই আমরা নামবো, তো এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা ধরেই আগান। তো ড্রাইভার তাদের কথা অনুযায়ী তাদের সুবিধার্থে সেই রোড থেকে আগাইতেছিল। তো একটু পরে সেই কাপল 2জন যে ছিল তারা নেমে যায়। তারপর আবার বাসটা আগের মতো চলা শুরু করে, এবং বাসের মধ্যে নিস্তব্ধ পরিবেশ থাকে, কারণ অবভিয়াসলি যেহেতু তারা আননোন ছিল, কেউ কেউ চিনত না, সেক্ষেত্রে তারা কথোপকথন করতেছিল না। তো সবাই জানালা থেকে বাহিরের দৃশ্য দেখতেছিল এবং ঠান্ডা হাওয়া খাচ্ছিল। তো তখন হঠাৎ করে বাস ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপে, এবং তখনই 22 বছরের যে যুবকটা ছিল সে অনেক রেগে যায়, এবং রেগে গিয়ে উঠে বলে যে এত গভীর রাতে এখানে মাঝ রাস্তায় গাড়িটা থামানোর মানে কি। তো তখন ড্রাইভার সামনের দিকে আঙুল দিয়ে ইশারা করে যে দেখো, সামনে 3 জন লোক দাঁড়িয়ে আছে। ড্রাইভারের সাথে ওই 22 বছরের যুবকটা কথা বলতে বলতে এর মধ্যে 3 জন লোক বাসে উঠে পড়ে, এবং 3 জন লোককে দেখে ওই বাসের মধ্যে যে বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং আর বাকি যে 2 জন প্যাসেঞ্জার ছিল তারা সবাই ভয় পেয়ে যায়। তারা ভয়ানক কিছু ছিল না, কিন্তু ওই 3 জন যে যাত্রী ছিল ওরা অনেক আগের রাজা মহারাজাদের যেরকম পোশাক থাকতো ওই পোশাক পরেছিল, এবং জামাগুলো অনেক বেশি দুর্গন্ধযুক্ত ছিল এবং অনেক বেশি পুরনো ছিল। মনে হচ্ছিল যে অনেক বছর থেকে জামাগুলো ধোয়া হয় নাই, অথবা অনেক আগে থেকে এরা পরে আছে, এরকম কিছু। এবং ওইখানে 3টা লোক ছিল, মাঝের যে লোকটা ছিল ওই লোকটা বাকি যে 2টা লোক ছিল তাদের কাঁধে হাত দিয়া
ভর করেছিল। আই মিন মনে হচ্ছিল যে বাকি যে দুইটা লোক আছে দুই পাশের লোক মাঝখানের লোকটাকে সাহায্য করে টেনে নিয়ে আসতেছে, অথবা মাঝখানে যে লোকটা ছিল সে অনেক বেশি মদ খায়া আই মিন সে নিজের উপরে কন্ট্রোল হারাই ফেলছে। তো ওই তিনজন লোক গিয়া বাসের পিছের সিটে বসে পড়ে। তো তখনই ওই বৃদ্ধা যে মহিলা ছিল এবং 22 বছর যুবক, তাদের অনেক অনেক মানে জিনিসটা অনেকটা বেশি ভালো লাগে না বলতে গেলে তাদের কাছে একটা অস্বস্তি ফিল হয়, এবং তারা চিন্তা করতে থাকে যে আসলে এরা কারা এবং বাসে কোথা থেকে আসলো, এরা কোথা থেকে উঠলো, কোথায় যাওয়ার জন্য। তখন এরা এইসব চিন্তা ভাবনা করতে করতে এক সময় ওই যে 22 বছরের যে যুবক লোকটা আছে ও কন্ডাক্টরকে বললো যে আসলে আমার তো এদেরকে ঠিক মনে হচ্ছে না, কিছু মনে হচ্ছে যে হ্যাঁ উল্টাপাল্টা আছে, কারণ এদের পোশাক আশাক চাল চলন কিছুই ভালো লাগতেছে না। তো তখন কন্ডাক্টর বললো যে হ্যাঁ আমার কাছেও এটা মনে হচ্ছে, কিন্তু এই একটু পাশেই একটা থিয়েটার আছে, আই মিন আমার মনে হচ্ছে যে এই থিয়েটার থেকেই এরা আসছে হয়তো। তো এই কথাটা শুনে 22 বছরের যে যুবকটা আছে সে অনেক বেশি রিল্যাক্স হয়ে যায় এবং তার মাথা থেকে সব দুশ্চিন্তা চলে যায়। কিন্তু বৃদ্ধা যে মহিলাটি ছিল তার মাথা থেকে তখন চিন্তাটা দূর হয় না, ইভেন বরং আরো বেশি তার মাথায় চিন্তাটা ঢুকছে। কেন? কারণ ওই তিনটা লোক যে ছিল তারা একটু অন্যরকম কাপড় চোপড় পরে ছিল এবং তাদের চলাফেরা একটু অন্যরকম ছিল। তো তারা যাতে অন্যজন আনকমফোর্টেবল ফিল না করে সেজন্য তারা নিজেরাই বলতে পারতো যে আমরা ওইখান থেকে উঠেছি বা ওইখান থেকে আসছি, ওইখানে যাব। তো তারা সেটা কিছুই বলে না, ইভেন কন্ডাক্টর তাদেরকে সেটা বলতেছে, সেই জন্য বৃদ্ধা মহিলা আরেকটু বিষয়টা অন্যরকম লাগছে। এবং তখন বৃদ্ধা আরেকটা জিনিস খেয়াল করছে যে ওই মাঝখানে যে লোকটা ছিল সে যদি মদও খেয়ে থাকে, কিন্তু তার চেহারার উপরে লম্বা লম্বা চুল দিয়ে তার ফেসটা একদম ঢাকা ছিল, তার ফেসে কিছু দেখা যাইতেছিল। তো এইসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে বৃদ্ধা মহিলাটি তখন শান্ত হইতে পারে না, সেই সব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতেছিল এবং আর চোখে তাদের দিকে একটু নজর রাখতেছিল। তো এরকম কতক্ষণ চলতে চলতে বাসটা আবার নিস্তব্ধ ফিরে আসলো, কারণ কেউ কারোর সাথে কথা বলতেছিল না। শীতের সময় ছিল, হালকা হালকা ঠান্ডা বাতাস আসতেছিল, সেটাতে ড্রাইভারের ঘুম চলে আসছিল। তো তখন ড্রাইভার এবং সেটা বাসটা কিন্তু ফ্রেন্ড হিলসে থেকে একটু পিছিয়ে ছিল, আই মিন আর একটু সামনে আগলেই তাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে বাসটা থেমে যাবে এবং বাসটা তারপর ডিপোতে চলে যাবে। তখনই হঠাৎ করে ড্রাইভার সামনে দেখতে পায় যে একটা কালো বিড়াল যাতায়াত করতেছে এবং ড্রাইভারটা হঠাৎ করে জোরে ব্রেক মেরে দেয়। তখনই ওই যে 22 বছরের যে যুবক ছিল সে গিয়ে বৃদ্ধা মহিলার গায়ের উপরে আশ্রে পড়ে এবং তখন যখন সেই আবার তারা রাগান্বিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে ড্রাইভারকে যে ব্রেক মারার কারণটা কি, তখন ড্রাইভার তাদেরকে বলে যে আমি দেখলাম মাত্র যে সামনে থেকে একটা কালো বিড়াল দৌড় দিল। সেটা দেখার পর তারা বিষয়টাকে আর অত বেশি মানে রাগান্বিত অবস্থা দেখে না, তারা আবার ঠান্ডা হয়ে যায় এবং যার যার সিটে বসে পড়ে। তো বাস আবার চলা শুরু করে। বাসটা 2-1 মিনিট চলার আগেই আবার ওই যে বৃদ্ধা মহিলা ছিল সে হঠাৎ করে চিল্লি করে উঠে এবং সে বলে যে আমার যে পার্স ছিল, আমার কাছে পার্সটা ছিল, সেই পার্সটা পাচ্ছি না আমি। তো তখন বৃদ্ধা মহিলা বলতেছে যে এই যে যুবক লোকটা, আই মিন 22 বছরের যে যুবক ছেলেটা ছিল সে নাকি ওই মহিলাটার পার্সটি চুরি করছে। তো 22 বছরের যুবকটা সে বলছে না আমি তো পার্স চুরি করি নাই, আমি তো এটা কেন করবো, আমাকে দরকার হলে আপনি তালাশ নিতে পারেন, চেক করতে পারেন। তখন সে কথা না শুনেই ওই বৃদ্ধা যে লোকটা ছিল, বৃদ্ধা যে মহিলাটি ছিল, সে 22 বছর যুবকটাকে একটা থাপ্পড় লাগাই দেয়। এবং এই এমনটা দেখে বাসের কন্ডাক্টর এসে বলতেছে যে ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে যে আপনি এরকম করতে পারেন না, বাসের মধ্যে পরিবেশটা নষ্ট করতে পারেন না, আপনার যদি এতই পার্সের দরকার হয়, পার্সটার খোঁজারই দরকার হয়, তাহলে আপনাকে এখানে নামাই দিতেছে আপনাদের দুইজনকে, আপনার পাশে একটা পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে পুলিশকে বলেন জিনিসটা। তো তখন বৃদ্ধা মহিলা বলে আচ্ছা ঠিক আছে আমাদেরকে নামাই দাও, আমরা পুলিশ স্টেশনে যাবো। তখন যখন বৃদ্ধা মহিলাটিকে এবং ওই 22 বছরের যুবকটাকে নামাই দেওয়া হয় এখানে, তখন 22 বছরের যে যুবকটা ছিল সে তো চিন্তা করতেছিল যে আমি কিছু না করেও এখন জেলে যাব, আমি কিছু না করেও পুলিশের কাছে চলে যাব কেন। সে যখন ওই বৃদ্ধা মহিলাকে বলতে গেল যে আসলে আমি তো আপনার পার্সটা আসলেই নেই, তখন এই বৃদ্ধা মহিলাটা বলতেছে যে আসলে তুমি যে আমার পার্সটা নেও নাই সেটা আমিও জানি। তখন 22 বছরের যুবক সেটা বলতেছে তাহলে আমরা এখানে কেন নামলাম, আমাদের কেন তাহলে আপনি পুলিশ স্টেশন নিয়ে যাইতেছেন। তখন ওই বৃদ্ধা মহিলাটি বললো যে আসলে আমি তোমার কোনো পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছি না, এবং আমি তোমাকে যে নামাইছি এখানে সেই জন্য আমাকে তোমার থ্যাঙ্কস দেওয়া উচিত। তখন ওই 22 বছরের যুবক ছেলেটা বললো যে কেন। তখন ওই বৃদ্ধা মহিলাটি বলল যে আসলে তুমি আমাদের যে পিছে যে 3জন প্যাসেঞ্জার উঠছিল তাদের 3জনকে অবশ্যই খেয়াল করছো। সেই যুবকটা বলে যে হ্যাঁ সেটা তো দেখছি। তো তখন সেই বৃদ্ধা মহিলাটি বলতেছে যে আসলে তুমি তাদেরকে ভালোভাবে খেয়াল করো নাই। তখন ছেলেটা বলছে মানে কিরকম। তখন ওই বৃদ্ধা মহিলাটি বলতেছে যে আসলে দেখো আমার প্রথম থেকে 3জনের উপরে সন্দেহ হচ্ছিল এবং ওই 3জনকে আমি তখন থেকেই ঠিক চোখে চোখে রাখছি এবং হঠাৎ করে আমি যখন তাদেরকে চোখে চোখে রাখতেছিলাম তখন এই বাহির থেকে একটা দমকা হাওয়া যখন আসছে তখন ওই যে মাঝের যে লোকটা বসা ছিল চুল দিয়ে যার ফেসটা পুরো ঢাকা ছিল সেই বাতাসে তার চুলগুলো উড়ে যায় এবং আমি দেখতে পাই
যে আসলে তার কোনো ফেস নাই, তার কোনো চোখ মুখ নাক এগুলো নাই, একদম সমান। এবং আমি ওই তিনজনের আরো একটা জিনিস খেয়াল করলাম যে তিনজনের একজনেরও পা নাই। তো এইটা শুনে ওই বাইরের যুবক ছেলেটাও অনেক বেশি ভয় পায় যায় এবং ওই বৃদ্ধা মহিলাটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জড়ায় ধরে বলে যে তুমি আমার জীবন বাঁচাই নিছো। তো তখন হঠাৎ করে আবার বাইরের যুবকটা বলে যে আচ্ছা হ্যাঁ ওয়েট, তো আমাদের তো জীবনটা বেঁচে গেল, কিন্তু ওই যে বাস ড্রাইভার এবং কন্ডাক্টর তাদের কি হবে? তো তখন ওই মহিলাটি বলে যে আচ্ছা চলো আমাদের এখানে পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলি। তো তখন যারা পুলিশ স্টেশনে যায় অবশ্যই স্বাভাবিক, পুলিশের কাছে গেলে পুলিশ তো এই বিষয়টা বিশ্বাস করবে না, বিশ্বাস করারও কথা না। তো পুলিশের কাছে তারা রীতিমতো যখন বলে, পুলিশ বিষয়টার সিরিয়াস ভাবে নেয় না এবং তারা তাদের কথা কোনোভাবে কানে না নিয়ে কোনো কেয়ার করে না। তখন তারা চিন্তা করে যে না এখানে বলে কোনো লাভ হবে না। তখন তারা বের হয়ে আসে এবং তখন তারা নিজেদের মধ্যে বলতেছে যে আসলে বাস কন্ডাক্টর বাস ড্রাইভারের জীবন যদি নাও বাঁচাতে পারে, অ্যাটলিস্ট আমাদের জীবনটা তো বেঁচে গেল। ওইটা বলে তারা বাসায় ফিরে যায়। তো পরের আসল রহস্যটা এইখান থেকেই শুরু। তো পরের দিন সকালে পুলিশ স্টেশনে একটা মিসিং কমপ্লেন আসে, সেটা হচ্ছে ওই বাস নাম্বার 375, যেটা কিনা ওই ফ্রেগনেন্ট হিলের থেকে একটু দূরে ছিল, যে সে আরেকটু আগালেই ফ্রেগনেন্ট হিলে চলে যেত, সেখানে ওই বাসটা পৌঁছাই নাই। তখন পুলিশের কাছে অনেক বেশি শকিং নিউজ মনে হয়েছে বিষয়টা, এবং তখনই ওই যে বৃদ্ধা মহিলা এবং 22 বছরের যুবকটা যে পুলিশের কাছে আসছিল যে খবরটা নিয়ে, যে নিউজটা রিপোর্টটা করার জন্য, সেটার কথা মনে পড়ে। তখনই পুলিশের যে লোক ছিল তারা ইমিডিয়েটলি সিসিটিভি ফুটেজগুলো চেক দেয় এবং সেখানে সব থেকে বেশি আশ্চর্যের ঘটনাটা ঘটে সেইখানে, যখনই তারা সিসিটিভি ফুটেজটা চেক দেয় তখন সেইখানে ওই যেখানে বৃদ্ধা মহিলা এবং যুবকটাকে বাস থেকে নামাইছিল ওই পর্যন্তই বাসের সিসিটিভি ফুটেজে বাসটা আছে। এরপরে কোথাও কোনো সিসিটিভি ফুটেজে ওই বাসটাকে আর দেখা যায় নাই। তখন পুলিশের কাছে অনেক বেশি রহস্যজনক লাগছে যে বিষয়টা, আসলে বাসটা তাহলে গেল কোথায় গেল। তো এরকম খোঁজাখুঁজির পরে 2-3 দিন পরে সেই বাসটার খোঁজ পাওয়া যায়। এখন এইটা শুনলে আপনারা অনেক বেশি আরো শকড হয়ে যাবেন যে আসলে সেই বাসটার খোঁজ এমন একটা জায়গায় পাওয়া যায়, বাসটা যেখানে যাওয়ার কথা ছিল ফ্রেগনেন্ট হিলসের থেকে 100 কিলোমিটার দূরে একটা নদীর মধ্যে সেই বাসটাকে পাওয়া যায় ডুবন্ত অবস্থায়। সেটা শুনে তো পুলিশের একদমই তাদের অনেক বেশি শকড হয় এবং তারা ইমিডিয়েটলি সেখানে চলে যায় তাদের ফোর্স নিয়ে, এবং সেই বাসটাকে যখন উঠায় তখন দেখতে পায় যে সেই বাসটার মধ্যে 3টা লাশ। একটা হচ্ছে বাস ড্রাইভার, একটা বাস কন্ডাক্টর, এবং আরেকটা যে ছিল সেটা হচ্ছে ওই 3 জনের মাঝের যে লোকটা ছিল সেই লোকটার লাশ। এবং আরেকটা আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে ওই মাত্র 2 দিনই হয়েছে তারা মিসিং হয়েছে, 2-3 দিন হবে, এর মধ্যে ওই 3 জনের ডেড বডিটা এমন ভাবে পচা শুরু করছে যেটা মনে হয় যে অনেক আগের লাশ হবে। এবং ওই বাসের যাওয়ার কথা ছিল ইয়ং থেকে ফ্রেগনেন্ট হিলস পর্যন্ত, এবং ওই বাসের পেট্রোল বা তেল যেটাই বলেন সেটাও ওই পর্যন্তই ছিল, হয়তো বা সামান্য একটু বেশি থাকতে পারে। কিন্তু ওই বাসের যখন তেল চেক দেওয়ার জন্য ট্যাঙ্কি খোলা হয় তখন কোনো তেলই এখানে পাওয়া যায় না, শুধু রক্ত আর রক্ত পাওয়া যায়। তো এইখানে বিষয়টা আরো বেশি শকিং, এবং সব থেকে যে রহস্যজনক মিস্ট্রিয়াস যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই বৃদ্ধা মহিলা এবং যুবকটাকে নামানোর পরে ওই পর্যন্তই বাসের সিসিটিভি ফুটেজটা আছে। এরপরে আর বাসের সিসিটিভি ফুটেজ কোথাও ওই যে 100 কিলোমিটার বললো যেখানে যেটার যত দূরত্বে সেই বাসটাকে পাওয়া গেছে ওই পর্যন্ত কোথাও কোনো সিসিটিভি ফুটেজে সেই বাসটা নাই। কিন্তু সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে কোথাও কোনো বাস ওই 375 বাসটাকে দেখা যায় নাই। কিন্তু সেই বাসটা কিন্তু পাওয়া গেছে ওই 100 কিলোমিটার দূরে একটা নদীর মধ্যেই। এই বিষয়টাকে কেন অনেক বেশি মিস্ট্রিয়াস বলছি আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে তাহলে বাস কন্ডাক্টর, বাস ড্রাইভার এবং ওই যে 3 জন লোক ছিল তারা কে ছিল এবং তাদের সাথে কি হয়েছিল, যে এবং বাসটা কিভাবে ওইখানে গিয়া নদীর মধ্যে পড়লো। আসলে সব এই বিষয়টার মিস্ট্রিয়াস, এই বিষয়টা যে মিস্ট্রি, এই বিষয়টা যে রহস্য, এটা কেউ আজ পর্যন্ত খুঁজে পায় নাই এবং এটা আমি খুঁজে পাওয়া সম্ভব না, কারণ একমাত্র বাস কন্ডাক্টর এবং বাস ড্রাইভারই জানে এখানে কি হয়েছিল, কিন্তু তারা তো জীবিত নাই, সুতরাং কারো কাছ থেকে এই রহস্য উন্মোচন করা সম্ভব না। তো গাইস অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এমন যদি আরো অনেক বেশি রহস্যকর, হিস্টোরিক্যাল এবং হরেবল, ভয়ঙ্কর স্টোরি দেখতে আপনারা পছন্দ করেন, ঘটনা শুনতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই প্রফেসর আবিষ্কার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।